এক বছর ধরে বন্ধ ওষুধ সরবরাহ, 1/3 জনবল নিয়ে ধুকে ধুকে চলছে উত্তরের প্রায় 450 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিগত 5 উপাচার্যের 4 জনই বিভিন্ন মামলার আসামি। সুনাম ক্ষুণ্ণ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। রাজনৈতিক লেজুর বৃত্তিকেই দুষছেন সংশ্লিষ্টরা। অবৈধভাবে নদীর তীর ঘেঁষে বালু উত্তোলন উদ্বোধনের আগেই হুমকির মুখে গাইবান্ধার তিস্তা সেতু। লাগামহীন স্থানীয় প্রভাবশালীরা ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং আমন মৌসুমের শুরুতেই চড়া দামে সার কিনছেন কৃষক। সরকারি দরের চেয়ে 250 টাকা বেশি নিচ্ছেন ডিলাররা। ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি কৃষি বিভাগের। আমন্ত্রণ সময় সংবাদের নিয়মিত আয়োজন বিভাগীয় সময়ে থাকছি সপ্তাহে 7 দিন ভিন্ন ভিন্ন বিভাগের সংবাদ নিয়ে। আজ থাকছে রংপুর বিভাগ, সঙ্গে আছে আমি আফরোজা মৌটুসী। 1 বছরের বেশি সময় ধরে ওষুধ সরবরাহ বন্ধ রংপুর বিভাগের 440টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে। সঙ্গে রয়েছে চরম জনবল সংকট। এ কারণে মুখ থুবড়ে পড়েছে স্বাস্থ্যসেবা কার্যক্রম। সেবা বঞ্চিত হচ্ছেন তৃণমূলের মানুষ। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুরের ইকোরচালী ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে শুধু প্রসূতি সেবা ছাড়া কোনো চিকিৎসা পান না বাসিন্দারা। অথচ এই কেন্দ্র থেকে প্রাথমিক চিকিৎসা সহ অন্তত 23 ধরনের ওষুধ দেওয়ার কথা। একই অবস্থা আলমপুর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের। একসময় প্রসূতি সেবা চালু থাকলেও এখন সেটিও বন্ধ। ওষুধ ও কাঙ্ক্ষিত সেবা না পেয়ে সুবিধা বঞ্চিত প্রান্তিক জনগোষ্ঠী। এখানে ডাক্তারও নাই, ঔষধও নাই, তো এটা থেকে লাভ কি? যে ওষুধ বরাদ্দ না থাকলে কি দেবে? সেবা নেওয়ার জন্য আসতেছি, কিছু পাচ্ছি না। বড় ডাক্তার নাই, মানুষ খুব দুর্ভোগের ব্যাপারে আছে। এখানে এমবিবিএস ডাক্তার বসলে আমাদের এলাকাবাসী সবাই ভালো হবে। রংপুর বিভাগের 440টি ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রে সব ধরনের ওষুধ সরবরাহ বন্ধ রয়েছে 1 বছরের বেশি সময় ধরে। 24টি মেডিকেল অফিসারের পদ থাকলেও তা দীর্ঘদিন ধরে শূন্য। এছাড়া জনবল সংকট রয়েছে অন্যান্য পদেও। 6 মাস হলো আমাদের ঔষধ নাই। সম্প্রতি ইভেন গর্ভনিরোধক যে সামগ্রী, সেখানেও আমাদের কিছু সংকট চলছিল। সম্প্রতি আমরা পরিকন্ডমের ক্ষেত্রে, আমরা ইনজেকশনের ক্ষেত্রে কিছু আমরা উপকরণ পেয়েছি, তাও পরিমাণের তুলনায় আসলে অল্প। তবে শিগগিরই সংকট সমাধানের আশ্বাস কর্তৃপক্ষের। আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছি এবং এটি হয়তো খুব দ্রুতই নিরসন হবে। কর্তৃপক্ষের সর্বোচ্চ অগ্রাধিকারের মধ্যে আছে এটি। স্বাস্থ্যসেবা নিশ্চিতে রংপুর বিভাগের ইউনিয়ন পর্যায়ে স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র চালু হয় 90 দশকে। বর্তমানে যার 90% কার্যক্রম বন্ধ রয়েছে। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। এ নিয়ে আলোচনার জন্য এই মুহূর্তে রংপুরে আছেন সহকর্মী নাজমুল ইসলাম নিশাত। তার সঙ্গে যুক্ত হচ্ছেন রংপুরের পরিবার পরিকল্পনা কার্যালয়ের বিভাগীয় পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। সরাসরি চলে যাচ্ছে নিশাতের কাছে। তৃণমূলের স্বাস্থ্যসেবা নিশ্চিত করবার ক্ষেত্রে আমরা দেখছি যে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রগুলো কিন্তু বড় ভূমিকা রাখছে এবং তৃণমূলের যে স্বাস্থ্যসেবা সেটি অনেকটাই নিশ্চিত করে থাকে এই কেন্দ্রগুলো থেকে। শুধুমাত্র সাধারণ রোগী নয়, একই সাথে প্রসূতি থেকে শুরু করে কৈশোরকালীন যে শিক্ষা সেটিও দেওয়া হয়ে থাকে এইসব কেন্দ্র থেকে। তবে গেল 1 বছরের বেশি সময় ধরে এইসব কেন্দ্রে ওষুধ সরবরাহ বন্ধ থাকায় বড় ধরনের বিপাকে পড়েছেন তৃণমূলের বাসিন্দারা। আমরা এইসব বিষয় নিয়ে আলোচনা করব। আমার সাথে অতিথি হিসেবে রয়েছেন রংপুর পরিবার পরিকল্পনা বিভাগীয় পরিচালক। আমরা সরাসরি একটু আলোচনায় চলে যেতে চাই। এই যে আপনারা তো বিভিন্ন ধরনের সেবা দিয়ে থাকেন, দীর্ঘ 1 বছরের বেশি সময় ওষুধ সরবরাহ বন্ধ, অনেক জায়গায় জনবল সংকট, এক ধরনের বেগ পেতে হচ্ছে কিনা? ধন্যবাদ। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মূল কাজ হলো জনসংখ্যা সীমিত রাখা, এটি আপনারা জানেন। কিন্তু এই সময়ে পরিবার পরিকল্পনার কার্যক্রম অনেক বিস্তৃত, অনেক রকমের কাজ করছে। যেমন জনসংখ্যা সীমিত রাখার পাশাপাশি আমরা মা শিশু স্বাস্থ্যের উন্নয়ন করছি। আরও তার সাথে আরেকটি গুরুত্বপূর্ণ কাজ আছে আমাদের, সেটি হলো কৈশোরকালীন প্রজনন স্বাস্থ্যসেবা। তো এই কাজগুলো অনেক বড় কাজ এবং অনেক জটিল ধরনের কাজ। তবে আমরা খুব সাকসেসফুলি করে আসছিলাম। কিন্তু আপনি যেভাবে বললেন যে গত 1 বছরের মতো সময় আমরা একটা সংকটের মধ্য দিয়ে গিয়েছি। আমাদের যে কন্ট্রাসেপটিভ, যেগুলো জন্মবিরতিকরণ যে
সামগ্রীগুলো, এই সামগ্রীগুলোর স্বল্পতার কারণে বা একসময় বন্ধ হয়ে গিয়েছিল, কেনা কোনো কারণে প্রকিউরমেন্ট বন্ধ হয়ে যাওয়ার ফলে মাঠ পর্যায়ে একটা বিরূপ প্রতিক্রিয়া তৈরি হয়েছে। এবং যে কারণে আমাদের যে আপনি যে কথাটি বললেন যে ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র, যাতে প্রত্যেকটা ইউনিয়ন থেকে আমরা যে সেবাগুলো দেই, জন্মবিরতিকরণ এই প্রোডাক্টগুলো রেগুলার না থাকাতে আমরা সেখান থেকে সেই সেবাটি সঠিকভাবে দিতে পারিনি। এবং জন্মবিরতিকরণ যে সামগ্রী, এটার পাশাপাশি আমাদের আরও কিছু জরুরি অত্যাবশ্যকীয় জরুরি সেবা যেখান থেকে দেওয়া হয় সেগুলোর প্রয়োজনীয় ওষুধপত্র আমাদের ছিল না, যে কারণে আমরা মারাত্মকভাবে আমাদের কার্যক্রম ব্যাহত। এখন মূলত আমরা দেখলাম যে মাঠ পর্যায়ে গিয়ে কেন্দ্রগুলোতে যে ওষুধ দেওয়া হতো সেটি বন্ধ রয়েছে, বিশেষ করে প্রসূতি এবং নারী ছাড়াও সাধারণ রোগের ওষুধ দেওয়া হতো। যেহেতু বন্ধ আছে, আপনাদের পক্ষ থেকে কি ধরনের উদ্যোগ নেওয়া হচ্ছে এই আবারও ওষুধ এবং এই কার্যক্রম চালু করার ক্ষেত্রে? আচ্ছা, এটা খুবই আশার কথা যে আমরা ইতোমধ্যে আমাদের যে জন্মবিরতিকরণ সামগ্রী এটি পেয়েছি। এগুলো আমাদের সারা বাংলাদেশেই সব ইউনিয়ন উপজেলা থেকে ইউনিয়নে চলে গেছে এবং আমাদের ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে জন্মবিরতিকরণের সামগ্রীগুলো সঠিকভাবে বিতরণ শুরু হয়েছে। কিন্তু এটার পাশাপাশি যে মা ও শিশু স্বাস্থ্যের জন্য যেসব ওষুধপত্র প্রয়োজন হয়, এই ওষুধপত্রগুলো এখনো পর্যাপ্ত নয় আমাদের কাছে, যে কারণে আমরা সঠিকভাবে বা আমরা স্যাটিসফাইড না আসলে সেবা দিয়ে। কারণ আপনারা জানেন যে আমাদের সারা দেশে প্রত্যেকটি উপজেলায় একটি করে মডেল ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র আছে, যেখানে গর্ভবতীদের জন্য গর্ভবতীদের প্রসবপূর্ব 4টি সেবা নিশ্চিত করা হচ্ছে। এবং সেখানে এই আপনারা বলছেন যে ইতিমধ্যে চিঠি চালাচালি হয়েছে এবং দ্রুত সংকট কেটে যাবে। জি, আমরা এটি চেষ্টা করছি। ধন্যবাদ আপনাকে আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। আমরা আলোচনা করছিলাম ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্রগুলোতে যে সংকট সেটি আসলে কিভাবে কাটিয়ে ওঠা যায়। আমার সাথে অতিথি হিসেবে ছিলেন রংপুর বিভাগীয় পরিবার পরিকল্পনা পরিচালক দেওয়ান মোর্শেদ কামাল। তো সবকিছু মিলিয়ে এই ছিল আমার কাছে আলোচনার বিষয়বস্তু। সরাসরি যুক্ত ছিলাম রংপুরে। বিগত সময়ে দায়িত্ব পালন করা বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 5 উপাচার্যের 4 জনই দুর্নীতি সহ বিভিন্ন মামলার আসামি। এতে বিশ্ববিদ্যালয়ের সুনাম ক্ষুণ্ণ হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। রাজনৈতিক লেজুর বৃত্তির কারণে ভিসিদের দুর্নীতি অনেকটা নিয়মে পরিণত হয়েছিল বলে মনে করেন এলাকাবাসী। শাকিল মাহমুদের ছবিতে নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে 2008 সালে রংপুরে প্রতিষ্ঠিত হয় রংপুর বিশ্ববিদ্যালয়। পরের বছর এর নাম পরিবর্তন করা হয় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। তবে উপাচার্যদের দুর্নীতির কারণে বারবার সংবাদের শিরোনাম হয়েছে নবীনে বিশ্ববিদ্যালয়টি। সাবেক উপাচার্য ডক্টর আব্দুল জলিল মিয়ার বিরুদ্ধে দুদকের মামলা ছাড়াও ক্ষমতার অপব্যবহার করে নিয়োগের অভিযোগ রয়েছে। 2013 সালে শিক্ষক শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পদত্যাগে বাধ্য হন তিনি। সাবেক উপাচার্য একেএম নুরুন্নবী ও ডক্টর নাজমুল হাসান কলিমুল্লাহর বিরুদ্ধে প্রকল্পের নকশা পরিবর্তন এবং উন্নয়ন প্রকল্পের টাকা আত্মসাৎ ছাড়াও নানা অনিয়মের অভিযোগে মামলা করেছে দুদক। এরই মধ্যে গ্রেফতারও হয়েছেন কলিমুল্লাহ। আর সাবেক উপাচার্য হাসিবুর রশিদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই আন্দোলনে শহীদ আবু সাইদ হত্যা মামলার অন্যতম আসামি। যারা সবচেয়ে বেশি দায়িত্বহীন তারাই কিন্তু এরকম গুরুত্বপূর্ণ দায়িত্বগুলি পালনের জায়গায় বিগত দিনে বিশেষ করে আওয়ামী দুঃশাসনের সময়কালে তারা এই প্রতিষ্ঠানের প্রধান জায়গাগুলোতে তাদের বসিয়ে দিয়েছিল। সংশ্লিষ্টরা বলছেন ভিসিদের দুর্নীতির কারণে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে ব্যর্থ হয়েছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়। শুধু ভিসি না, একটা চক্র, যে চক্র শিক্ষার প্রসারের চেয়ে নিজের প্রমোশন কিভাবে হবে, নিয়োগ বাণিজ্য কিভাবে হবে, কে কত সুবিধা নেবে, এই নিয়ে ব্যস্ত হয়। ফলে রংপুরবাসীর দীর্ঘদিনের যে লড়াই সংগ্রামের ফসল রোকেয়া বিশ্ববিদ্যালয়, সেই বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন অঙ্কুরে মারা যায়। বর্তমানে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীর সংখ্যা 8,500 আর শিক্ষক রয়েছেন 195 জন। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। গাইবান্ধার সুন্দরগঞ্জে তিস্তা নদীর তিস্তা সেতুর পাশ থেকে অবৈধভাবে বালু উত্তোলনের মহোৎসব চলছে। প্রভাবশালী মহল প্রতিদিন ড্রেজার মেশিনের মাধ্যমে বালু উত্তোলন করে তা বিক্রি করছে বিভিন্ন এলাকায়। এতে ঝুঁকির মধ্যে পড়েছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর স্বপ্নের তিস্তা সেতু ও আশেপাশের এলাকা। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা প্রশাসক। বিপ্লব ইসলামের রিপোর্ট।
আগামী 25 আগস্ট উদ্বোধন হতে যাচ্ছে গাইবান্ধা ও কুড়িগ্রামবাসীর দীর্ঘদিনের স্বপ্নের তিস্তা সেতু, যার মাধ্যমে দুই জেলার মধ্যে স্থাপিত হবে সরাসরি সড়ক যোগাযোগ। কিন্তু উদ্বোধনের আগেই সেতু ও এর আশপাশের এলাকা ঝুঁকিতে ফেলেছে স্থানীয় একটি প্রভাবশালী মহল। হরিপুর ইউনিয়নের চর হরিপুর এলাকায় সেতুর নিচের উত্তর পূর্ব পাশে নদীতে ভাসমান ড্রেজার মেশিন বসিয়ে নদী থেকে তোলা হচ্ছে বালু। পাইপের সাহায্যে তিস্তা সেতুর সংযোগ সড়কের পাশে স্তূপ করে রাখা হচ্ছে উত্তোলন করা বালু। এরপর বিভিন্ন এলাকায় তা বিক্রি করা হচ্ছে। এতে হুমকির মুখে পড়েছে সেতু ও এর আশপাশের এলাকা। বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে মহাসড়ক, রেল লাইন ও অন্যান্য গুরুত্বপূর্ণ সরকারি এবং বেসরকারি স্থাপনা অথবা আবাসিক এলাকা থেকে 1 কিলোমিটারের মধ্যে বালু উত্তোলন নিষিদ্ধ। কিন্তু বালু ব্যবসায়ীরা প্রভাবশালী হওয়ায় এলাকার কেউ প্রতিবাদ করার সাহস পাচ্ছেন না। স্থানীয় চেয়ারম্যান সহ চৌকিদার পাহারায় ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন হচ্ছে। এই মুহূর্তে যদি বালু উত্তোলন বন্ধ না করা যায় তাহলে ভবিষ্যতে ওখানকার পরিবেশ এবং ওখানে যে সেতুর যে একটা ভারসাম্য এটা নষ্ট হয়ে যাবে। এদিকে সেতুর আশপাশের এলাকা থেকে বালু তুলে বিক্রির কোনো সুযোগ নেই জানিয়ে দ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস জেলা প্রশাসনের। শুনি যে কোনো অভিযোগ আসছে, সাথে সাথে আমরা লোক পাঠিয়ে আমরা এটা বন্ধ করে ব্যবস্থা করি, জরিমানার ব্যবস্থা করি, তাকে মামলা দেওয়ার ব্যবস্থা করি। এখন বেশিরভাগ সময় যারা অপরাধী তাদেরকে আমরা পাই না, কারণ আমরা রেসপন্স করতে দেরি হয়ে যায়, অনেক দূরে একটু আমাদের থেকে। তারপর আমরা চেষ্টা করছি। সবচেয়ে বড় জিনিস হচ্ছে জনগণকে সাথে নিয়ে এটা করে জনগণকে সচেতন হতে হবে। গত 5 জুলাই অভিযান চালিয়ে একজনকে আটক করা হলেও তাকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেয় চক্রটি। এ ঘটনায় একটি মামলা করে নৌ পুলিশ। বিপ্লব ইসলাম, সময় সংবাদ, গাইবান্ধা। আমন মৌসুমের শুরুতেই বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ গাইবান্ধার কৃষকদের। তাদের অভিযোগ, নিয়ম অমান্য করে বিক্রয় রসিদ ছাড়াই সার বিক্রি করছেন ডিলাররা। সরকারি নির্ধারিত দামের চেয়ে প্রতি বস্তায় 200 থেকে 250 টাকা বেশি নিচ্ছেন তারা। অতিরিক্ত দাম নেওয়ার অভিযোগ অস্বীকার করেছেন ডিলাররা। এই অবস্থায় সঠিক দাম ও সরবরাহ স্বাভাবিক রাখতে কঠোর ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি জেলা কৃষি বিভাগের। একচেটিয়া বাজার নিয়ন্ত্রণ করছে সিন্ডিকেট। নিঃস্ব হচ্ছেন প্রান্তিক খামারিরা। এ কারণে ঠাকুরগাঁওয়ে 6 মাসে বন্ধ হয়ে গেছে প্রায় 1/2 মুরগির খামার। অথচ এরপরও নির্বিকার প্রাণী সম্পদ বিভাগ। ঠাকুরগাঁয়ের প্রান্তিক খামার মালিকরা মুরগি উৎপাদনে এখন শ্রমিকদের সঙ্গে নিজেও শ্রম দিচ্ছেন। এরপরেও কোনোভাবেই টিকে থাকতে পারছেন না। একে একে বন্ধ করতে বাধ্য হচ্ছেন খামারগুলো। মূলত হাতে গোনা কয়েকটি কোম্পানির প্রতিনিয়ত সিন্ডিকেটের জাতাকলেই নিঃস্ব হচ্ছেন তারা। দেশি ব্রয়লার কিংবা পাকিস্তানি জাতের মুরগি উৎপাদনে প্রান্তিক খামারিরা বেশ ভূমিকা রাখলেও উৎপাদন খরচের তুলনায় সময়মতো বাজারে দাম না পাওয়ায় হতাশ তারা। একসময়ে জেলা সদরের সালান্দর, আকচা, নারগুন, রহিমানপুর সহ প্রতিটি ইউনিয়নে মুরগি উৎপাদনে খামার গড়ে তোলা হয়। কিন্তু সিন্ডিকেটের বেড়াজালে প্রান্তিক অনেক খামারই এরই মধ্যে মুরগি উৎপাদন বন্ধ রেখেছেন। ফলে শেডগুলো এখন খালি পড়ে থাকায় কোনো কাজে আসছে না। খামারিদের অভিযোগ, উৎপাদন খরচ বাড়ার পাশাপাশি সিন্ডিকেটের কারণেই এমন অবস্থার সৃষ্টি হয়েছে। বেকার হচ্ছেন শ্রমিকরাও। খরচ হয় বেশি, লাভ করতে পারি না। ফিডের দাম কমে আসলে উৎপাদন খরচ কমে গেলে লস হবে না, টিকে থাকবে। আমরা যখন মুরগি কিনতে যাই, বাচ্চাগুলো কিনতে যায়, দাম হচ্ছে অনেক বৃদ্ধি হয়। কোম্পানি যে হিসাব অনুযায়ী সিন্ডিকেট করে দাম কমায় দেয়, ওই হিসাব অনুযায়ী আমাদের মুরগিতে পার কেজিতে মোটামুটি 30 টাকা উৎপাদন খরচায় লস হয়। ওষুধের দাম বাড়তেছে, বাচ্চার দাম বাড়াইতেছে, এরা ধাপে ধাপে বাড়তেছে। এইভাবে বাড়তে থাকলে তো আমরা পোলট্রিরা মাইর খেয়ে যাচ্ছি। প্রান্তিক খামারি রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্থানীয় প্রাণী সম্পদ কর্মকর্তা। তারা যেন উৎপাদন করে এবং তাদের ম্যানেজমেন্ট, তাদের প্র্যাকটিস, তাদের বায়োসিকিউরিটি যেন ইমপ্রুভ হয়, সেই বিষয়গুলো আমরা কিন্তু সবসময় তাদেরকে পরামর্শ দিয়ে থাকি এবং অনেক সময় তাদেরকে আমরা প্রশিক্ষণ দিয়ে থাকি যে উন্নত ব্যবস্থাপনা কীভাবে করতে হয়। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য মতে জেলায় 308টি মুরগির খামার রয়েছে। উৎপাদন ব্যয় বাড়ায় গত 6 মাসে 40টির বেশি খামার বন্ধ হয়ে গেছে। জিয়াউর রহমান বকুল, সময় সংবাদ, ঠাকুরগাঁও।
উঠে গেছে কার্পেটিং, খানাখন্দে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। দীর্ঘদিন ধরে সংস্কার না হওয়ায় চলাচল অনুপযোগী হয়ে পড়েছে দিনাজপুর পৌরসভার বেশিরভাগ সড়ক। তবে শিগগিরই সড়কগুলো মেরামতের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। উঠে গেছে কার্পেটিং, বৃষ্টির কারণে সড়কের খানাখন্দে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা, হেলেদুলে ঝুঁকি নিয়ে চলছে যানবাহন। দীর্ঘদিন সংস্কারের অভাবে বেহাল দশা দিনাজপুর পৌরসভার বেশিরভাগ সড়কের, বিশেষ করে বাহাদুর বাজার, লিলির মোড়, রামনগর, পাটুয়াপাড়া ও লালবাগ এলাকার সড়কগুলোতে সৃষ্টি হয়েছে ছোট বড় গর্ত। চলতি বর্ষা মৌসুমে জলাবদ্ধতার কারণে ভোগান্তি আরও বেড়েছে বাসিন্দাদের। প্রায় ঘটছে দুর্ঘটনা, বিকল হচ্ছে যানবাহনও। মেইন যেসব রাস্তাগুলো, প্রত্যেকটা রাস্তার অবস্থা এত খারাপ এবং রাস্তার কাজ হচ্ছে খুবই ধীর গতিতে, সঠিকভাবে নিয়ম মাফিক শান্তি মতো বাইক চালাতে পারে না। গাড়ির পাতি ভাঙাচ্ছে, চাকা নষ্ট হচ্ছে, তারপর মনে করেন বেয়ারিং ভাঙাচ্ছে। সব জায়গায় রাস্তাঘাট ঠিক হয়, কিন্তু দিনাজপুর শহরের কোনো রাস্তাঘাটই ঠিক হয় না। তবে শীঘ্রই সড়কগুলো সংস্কারের আশ্বাস পৌর কর্তৃপক্ষের। অনেক জোরদার দিয়ে আমাদের যে প্রকল্পগুলি আছে, পৌরসভার যে প্রকল্পগুলি আছে, কোভিড-19 এবং IUIDP, এগুলোর কাজ আমাদের চলমান চলছে। RUTDP আমরা 58 কোটি টাকা টেন্ডার করেছি। ইতিমধ্যে আমরা ইভ্যালুয়েশনের কাজ চলছে। আমরা আগামী হয়তো মাস খানেকের মধ্যে আমরা ওয়ার্ক অর্ডারে যাব। কর্তৃপক্ষের তথ্য মতে দিনাজপুর পৌরসভার 205 কিলোমিটার সড়কের মধ্যে চলাচল অনুপযোগী 115 কিলোমিটার অংশ। সময় সংবাদ, দিনাজপুর। বিভাগীয় সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছি আরেকবার। 1 বছর ধরে বন্ধ ওষুধ সরবরাহ, 1/3 জনবল নিয়ে ধুকে ধুকে চলছে উত্তরের প্রায় 450 স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্র। মিলছে না কাঙ্ক্ষিত সেবা। বিগত 5 উপাচার্যের 4 জনই বিভিন্ন মামলার আসামি, সুনামক্ষুণ্ণ হচ্ছে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের। রাজনৈতিক লেজুর বৃত্তিকেই দুষছেন সংশ্লিষ্টরা। এই ছিল বিভাগীয় সময়। আগামীকাল থাকবো রাজশাহী বিভাগের আয়োজন নিয়ে। সঙ্গেই থাকুন সময়ের।